ইলিয়াস, এই যে শেখ হাসিনার এই যে হুমকি, কি মনে করেন আপনি? মানে সে এখনো দুঃস্বপ্ন দেখে, সে এখনো শেখ হাসিনার হুমকিটার আমি যদি শুরু থেকে বলি, এর যে মানে পিনাকিদার ভাষায় খাটাল রানীর যে অভিনয়, এই ওরা অস্কার সহ যতই আন্তর্জাতিক পুরস্কার আছে ওরা সব দেওয়া উচিত। আপনি শুরুটা দেখেন, শুরুটাতে সে বলছে যে ছাত্রলীগের যেই ছেলে, আমি শুরু থেকে শুনলাম, সে বলছে যে আপা আমি হচ্ছে এই তার পরিচয় দিল পুরা। আচ্ছা, তারপরে সে বললো যে আমি অনেক আগে থেকে আপনার সাথে কথা বলবো মনে করছি, কথা বলা হয়নি। মানে দেশে থাকতে সে সুযোগ পায় না কথা বলতে, ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার নাম্বার সে পেয়ে গিয়েছে। এটা এই পুরো জিনিসটা একটা সাজানো নাটক। অতএব তারপরে গিয়ে সে কথা বলছে যখন আপা আমরা এই করা দরকার, আরে সে যদি নিজে থেকে ফোন দিয়ে এই করে থাকে, শেখ হাসিনা তাকে এইভাবে বলবে না এসব পাকনামো বন্ধ করো, এগুলি এখন পাকনামি বললো। মানে তার সাথে তার সম্পর্কটা খুবই ভালো, মিনাল কান্তির মতো খুব ভালো সম্পর্ক তার সাথে এই শেখ হাসিনা। তো যেই কারণেই সে যা মনে চায় তাই বলছে, শেখ হাসিনা ওইটাকে এনজয় করছে, ছাত্রলীগ নেতাও এনজয় করছে। আর সব শেষ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের না, ধরেন একটা বিশাল সমস্যা আছে ভাই, এটা না বলে পারছি না। আমি এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছে, এই মানুষের ভীষণ সাহস দেখেছি। একটা শ্রেণী আছে যে সুশীল শ্রেণী, এই সুশীল মার্কা আর হচ্ছে মধ্যবিত্ত কিছু একটা আছে, এবং আরেকটা হচ্ছে ওই যে কি বলে, কি যেন একটা বলে যে ওই আমরা পলিটিক্স পছন্দ করি না, কি যেন একটা আই হেট পলিটিক্স, এটা খুব ফ্যাশন করে তারা বলে। এখন এই শ্রেণীগুলো এরা মানে ভয়ের আগে এরা মারা যায়, মানে ভয় দেখানোর আগেই এরা মারা যায়। এদের শেখ হাসিনা এটা বলার পরে ভাই কি, আমি ভাই অন্তত 10 জনের কথাও শুনেছি এরকম, এবং খুব গুরুত্বপূর্ণ লোকজন, ভাই কি অবস্থা আসলে কি, ইলিয়াস ভাই বলো তো একটু কি হয়েছে, কি ঘটনা? আরে ভাই কি হয়েছে? কারণ মাহমুদ ভাই, আমি ওনার ওই দিনের এইটা দেখেছি, আমি এখন আমার চোখে ভাসে কুষ্টিয়াতে যে ঘটনা, ওনার শরীরে রক্ত, পুরো শরীর রক্ত। মাহমুদ ভাই মানে একা যেভাবে মানে ভাষণ দিচ্ছে, মানে এইটা হইতে হবে, মানে একজন মানুষের যদি মিনিমাম ন্যূনতম ঈমান থাকে, তার এই সাহসটুকু অন্তত মুসলমান হিসেবে তার থাকা উচিত। ভাই ছাত্ররা বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছে, এদেশের মানুষ রক্ত দিয়েছে, এখনো এত ভয় পাইতে হবে? এই ফাঁকে আরেকটা কথা বলে রাখি, মাহমুদ ভাই 10 তারিখে কুষ্টিয়াতে যাচ্ছেন। কুষ্টিয়া 10টা থেকে 11টার দিকে তিনি কুষ্টিয়া কোর্টে থাকবেন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলা করছেন মাহমুদ ভাই। তো আমি এরই মধ্যে চুয়াডাঙ্গা কুষ্টিয়াতে অনেককেই বলেছি, আমাদের অনুষ্ঠান আজকে যারা দেখবেন তাদেরকেও অনুরোধ করা থাকলো যে ওই দিন আপনারা আদালত প্রাঙ্গণে থাকবেন। মাহমুদ ভাইকে, উনি যদিও আমাকে এটা বলেন নাই, তারপরও আমি আপনাদেরকে বলছি যে ওনাকে সম্মান দেখানোর জন্য আপনারা সেখানে থাকবেন, ওনাকে রিসিভ করবেন। তো এখন ধরেন শেখ হাসিনা সেখানে বলল যে আমি 1 মাসের মধ্যে করে দিব। আমার কথা একজন আবার আমার এই কথাটা বলছে, খুব বড় এক সাংবাদিক বলছে, ইলিয়াস উনি শুনছে, উনি যে বলছে যে 1 মাসের মধ্যে যে চলে আসবে, এবং উনি কিন্তু বলতেছে যে আমি যেটা বলি সেটা আমি করি। এটাতে নাকি সে খুব ভয় পাইছে। তো আমি তারে ঠিক এইভাবেই বলছি, আমি বলছি ভাই শেখ হাসিনার জীবনে কোনোদিন যেটা বলে সেটা সে করে নাই। সে সেই 86-তে নির্বাচনে সে বলছে যে নির্বাচনে যাবে সে হলো জাতীয় বেঈমান। তারপরে আবার নির্বাচনে গেল, পরের দিন এরশাদের সাথে লং ড্রাইভে যায়। তারপরে মিনাল কান্তির সাথে কথা দিয়েছে, সেই কথা তিনি রাখেন নাই। ওয়াজেদ মিয়ার সাথে বিয়ে করেছেন, ওয়াজেদ মিয়ার সাথেও তিনি সেই কথা রাখেন না। কারণ ওয়াজেদ মিয়া দ্য গার্ডিয়ানে যে বক্তব্য, যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকার যদি আপনি পড়েন তাহলে দেখেন ওয়াজেদ মিয়া তার প্রতি কত পরিমাণে বিরক্ত ছিল। এবং শেষ বছরগুলোতে, বছর না শেষ যুগে, একটা শেখ হাসিনা মানে ওয়াজেদ মিয়া মারা যাওয়ার আগের একটা যুগ তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। অতএব তার জীবনে কোনো কথাই সে রাখে নাই। সে মানুষের সাথে এই পালায় যাওয়ার 1 সপ্তাহ আগে বলল, আমি যেদিন আপনার 19 তারিখে যেদিন এই গণহত্যা ব্ল্যাক আউট করে যে গণহত্যাটা করলো, এই গণহত্যার সময় আমি যে কোনো একটা পত্রিকার খুব টপ লেভেলের একজন, তার সাথে রয়ের খুব ভালো সম্পর্ক, সেই ব্যক্তির পাশে একজন বসে এই কথাগুলো শুনেছে যে 19 তারিখের ওই সময়টাতে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে চলে গিয়েছে আগরতলা, ওই সময় শেখ হাসিনা আসলে আগরতলাতে ছিল। এবং
ইন্ডিয়া কিন্তু তখন থেকেই চাচ্ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশে না থাকে, তিনি যেন চলে যান। তিনি ঘাট তারাম্বু করে তারপরে তিনি থাকতে চাচ্ছেন যে না, এখানে যত কিলিং প্রয়োজন আমি কিলিং করব, করে তারপরে থাকবো। শেষ পর্যন্ত তাকে যেতেই হয়েছে। কিন্তু আসার পরে আমি এক ভিডিওতে বললাম যে সে পালিয়ে গেছিল, এসেই সে ভিডিওতে বক্তব্য দিল শেখ হাসিনা পালায় না, হ্যাঁ আমরা পালাই না কোনোদিন। ঠিকই তার 10-15 দিন পরে তো আপনি ঠিকই পালাইলেন। সো হাসিনা যা বলে সেটাই করে, এই ভয়ে যারা জামা কাপড় নষ্ট করে ফেলছে তাদের নিয়ে কিছু বলার নাই দেশটাতে। ধরেন এই বিষয়গুলো হচ্ছে আসলে হাসিনা একটা কৌশল, যেহেতু ভারতে যেই আশ্রয়ে তিনি আছেন সেখান থেকে যেহেতু রাজনৈতিক বক্তব্য তিনি দিতে পারেন না বা বিবৃতি দিতে পারেন না, সেহেতু এটা হচ্ছে তার আওয়ামী নতুন কৌশল। ইলিয়াস, আমি আবার আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, এই যে হাসিনার যে নতুন কৌশল বা বলছে 1 মাসও টিকবে না ইউনূস সরকার, কি মনে করেন আপনি এটার ব্যাপারে একটু জানতে চান? না, এটার তো কোনো বেসিস নাই, কিন্তু আমার প্রশ্ন হাসিনার কথা সঠিক না বেঠিক ওটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে যে হাসিনা এই সাহসটা পেল কি করে, এটাতে আমাদের যাওয়া উচিত। সাহস পেয়েছে আমি মনে করি, এক হচ্ছে সরকারের দুর্বলতা, আর এক হচ্ছে বিরোধী দলগুলোর, মানে সেই সময় যারা বিরোধী দলে ছিল তাদের কিছুটা আপোষকামী পজিশনের জন্য শেখ হাসিনা সাহস পাচ্ছে। আগে সরকারের দুর্বলতাটা বলি। সরকার প্রায় কত 1.5 মাসের বেশি তো হয়ে গেল, 1.5 মাস কেন 50 দিন হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে সরকার। তো এই 2 মাসের মধ্যে সরকার তার শক্তিটা দেখাতে পারেনি। মানে যেমন ধরুন আজকে আমার বক্তব্যে আমি বলেছি যে যে শেখ হাসিনা যে পরিমাণ জুলুম করেছে বাংলাদেশের উপরে, যে পরিমাণ দুর্নীতি করেছে, সেই সম্পর্কে আলোচনা যেন কমে আসছে। আমার আজকে বক্তব্যের এটাই প্রধান ছিল যে বাঙালি মুসলমান এত তাড়াতাড়ি সবকিছু ভুলে যায়, নিকট অতীত ভুলে যায়। আজকে তো 2 মাস ধরে তো পত্রিকায় প্রতিদিন ছাপা হওয়া উচিত ছিল যে ওই সরকারে কারা কারা দুর্নীতি করেছে, কতগুলো খুন করেছে, কতগুলো গুম করেছে, কাদের গুম করেছে, তাদের ইতিহাস প্রতিদিন পত্রিকার পাতায় আসা উচিত ছিল, হয় না? তারপরে সরকারের কতগুলো অ্যাকশন নেওয়া দরকার ছিল। যেমন ধরুন আজকে যে দাবিটা আমি করেছি 7 দফার মধ্যে, যেটা আপনার ওখানে আপনার কদক সরকার আপনার এখানে আজ থেকে 2 মাস আগে আমি করেছি, পুতুলের নমিনেশন বাতিল। এখন অনেকে বলার চেষ্টা করে কি জানেন, যে নমিনেশন বাতিল করে তো লাভ নাই, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তো ওর চাকরি চ্যুত করবে না, তাকে যে 2 বছরের জন্য নিয়েছে বা 3 বছরের জন্য যেটা তার মেয়াদ ওটা পূর্ণ করবে। তো আমি তাদেরকে বোঝাতে পারি না যে এটা একটা সিম্বলের ব্যাপার, এটা একটা মেসেজ দেওয়ার ব্যাপার, যে যদি সরকার অফিসিয়ালি তার নমিনেশনটা ক্যান্সেল করতো 7 দিনের মধ্যে সরকার গঠনের, তাহলে একটা মেসেজ যেত আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের কাছে, যে সরকার এটার নমিনেশন ক্যান্সেল করে দিয়েছে। তারপরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার চাকরি রাখবে না কি রাখবে না এটা তাদের ব্যাপার, কিন্তু সরকার যে শক্ত তার মেসেজটা যেত, সরকার করতে পারে নাই। আজকে আমি দাবি করেছি 7 দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে নিষিদ্ধ করতে হবে। এটা আমাকে দাবি করতে হলো কেন? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। ছাত্রলীগ তো এবার পুলিশের সাথে মিলে গণহত্যা করেছে। এই যে বিপ্লবের সময় যে গুলি করেছে, শুধু কি পুলিশ গুলি করেছে নাকি? ছাত্রলীগও তো তারা অস্ত্র দিয়ে গুলি করেছে। তো ছাত্রলীগ তো এতদিনে এমনি ব্যান্ড হওয়া উচিত ছিল, সরকার করে নাই। আপনি দেখুন গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ির উপর আক্রমণ করলো, একটা অ্যাকশন হলো না। তারপরে গোপালগঞ্জে একের পর এক বিএনপির নেতাদের হত্যা করা হলো, তার কোনো অ্যাকশন হলো না। তাহলে সরকার এই দুর্বলতাগুলো দেখিয়ে যাচ্ছে। তারপরে সরকারের কিছু তো পলিটিক্যাল বক্তব্য আসা উচিত ছিল। যেমন যদি অর্থ মন্ত্রণালয় আমি ধরি, 2 মাস হয়ে গেল, তো এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যে রিজার্ভ চুরি হয়েছিল সেটা সম্পর্কে আপনি কি আজ পর্যন্ত যিনি উপদেষ্টা দায়িত্বে আছেন ডক্টর সালাউদ্দিনের কোনো বক্তব্য শুনেছেন? কিংবা প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার যাকে নিয়োগ দিয়েছেন ডক্টর ইউনূস, সে দেবপ্রিয়র কোনো বক্তব্য শুনেছেন? শোনেন নাই। এই যে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়ে গেছে, তার কোনো বক্তব্য শুনেছেন? কত টাকা সামিট গ্রুপ জ্বালানি মন্ত্রণালয় থেকে কত টাকা চুরি করেছে, তার কোনো বক্তব্য শুনেছেন জ্বালানি উপদেষ্টার কাছ থেকে? তো এগুলো তো সরকারের দুর্বলতা, এটাই হাসিনাকে সাহস যোগাচ্ছে, এটাই ভারতকে সাহস যোগাচ্ছে বাংলাদেশ নিয়ে নানা রকম অস্থিরতা সৃষ্টি করবার জন্য। আর বিরোধী দলের দুর্বলতা দেখুন, এক দল বলছে আমরা ক্ষমা করে দিয়েছি, আরে বিচার হলো না, আপনি ক্ষমা করে দিচ্ছেন, মানে কি এটা? আর এক দল বলছে
যে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না। কেন উচিত হবে না আওয়ামী লীগকে ব্যান করা? আপনি বলছেন কেন ব্যান করা উচিত হবে না? তাহলে কি আওয়ামী লীগের জন্য কি আপনি ব্রিফ নিয়েছেন? তাহলে বিরোধী যে প্রধান বিরোধী দলগুলো যদি এই ধরনের মিক্স সিগন্যাল দিতে থাকে, তাহলে তো আওয়ামী লীগ এক ধরনের, তারা মনে করবে না আমাদের শক্তি তো আছে, সরকারও দুর্বল, এদিকে প্রধান দুই বিরোধী দল, তারা এক দল বলে যে আমরা মাফ করে দিয়েছি, আর এক দল বলে না আওয়ামী লীগকে ব্যান করা উচিত হবে না। তাহলে তো আওয়ামী লীগের পক্ষে সবাই আছে। তো এই যে সম্মিলিত ভাবে যে রাজনৈতিক দুর্বলতা দেখাচ্ছে, এর কারণেই ভারত এবং হাসিনা এই সাহস করতে পেরেছে। এই সাহস কিন্তু 60 দিনের মধ্যে করার কোনো কারণ ছিল না। রাইট। আপনার এই কথাকে আমি কোনো মূল্য দিচ্ছি না, কিন্তু এই সাহসটা করবে কেন হাসিনা? হাসিনা ফোন করার সাহস করবে কি করে? বাংলাদেশের মানুষের যে পরিমাণ ঘৃণা শেখ হাসিনার প্রতি, যে পরিমাণ অন্যায় শেখ হাসিনা করে গেছে, তারপরে সে আবার বলবে যে 1 মাসের বেশি এই সরকার টিকবে না, এটা বলার সাহস পাই কোত্থেকে হাসিনা? এবং তার মধ্যেও ভারতে বসে সব কথা বলছে। তো আমাদের সরকারের প্রতিবাদ কোথায়? যে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল, কিংবা বলা উচিত ছিল তাকে তোমরা ফেরত দিয়ে দাও, আমরা তার বিচার করবো বাংলাদেশে। যে কথাটা বললো, ইন্টারপোলে যাওয়া উচিত ছিল। তো আপনি বলেন, তার উপরে সেনাবাহিনী থেকে বলা হলো 600 কতজনকে তারা আশ্রয় দিয়েছিল, তাদের তালিকা আজ পর্যন্ত আমরা জানি না, এবং তারা কোথায় আজ পর্যন্ত জানি না। আর এতগুলো লোক ইন্ডিয়াতে চলে গেল কি করে? আমরা কিছুদিন আগে মিডিয়াতে দেখলাম যে খুনি হোম মিনিস্টার সেও নাকি কলকাতায় চলে গেছে। তো তাদেরকে কারা যেতে দিল? পুলিশ অফিসার যেগুলো খুন করেছে, বিপ্লব, হারুন, এদের কারো খবর নাই, এরা কোথায়? তাহলে সব মিলে এক ধরনের দুর্বলতা আওয়ামী লীগের প্রতি দেখাচ্ছে। তার উপরে যে মিডিয়া এখনই আবার নতুন করে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, যাতে করে আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা যায়। তো সব মিলে হাসিনা যে কাজটা করছে, এর সাহস আমরা যোগাচ্ছি। কাজেই এর বিরুদ্ধে আমাদেরই রুখে দাঁড়াতে হবে। তা আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে, এবং আমরা মানে খুব আনন্দিত হয়ে আমরা যেন মনে না করি যে আমাদের লড়াই করা শেষ হয়ে গেছে। আমরা লড়াইয়ের একটা পর্যায়ে পার হয়েছি, এটা দীর্ঘ লড়াই। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি বারে বারে আপনারা বলছিলেন যে আমি মিডিয়া সংস্কারের দায়িত্ব দিব, কিংবা আপনি বলছিলেন সরকারে যাওয়া উচিত। এটা একেবারে ভুলে যান। সরকারের কোন পর্যায়ে কোন সরকারের আমলে আমি আর কোনোদিন সরকারে ফিরে যাব না। পরিষ্কার করে আপনাদেরকে বলে দিচ্ছি, আমার লড়াই মিডিয়া নিয়ে। আমার ব্র্যান্ড হলো আমার দেশ, এবং আমার দেশ এবং সোশ্যাল মিডিয়া, এটাই আমার শক্তি। জনগণ আমার শক্তি, এবং বাকি জীবন আপনাদেরকে নিয়ে আমি লড়াই করব, জনগণকে নিয়ে লড়াই করব। সেখানে ব্র্যান্ড হবে শুধুমাত্র আমার দেশ। ধন্যবাদ। তবে মাহমুদ ভাই, আমার মনে হয় যে এটা আপনি বিবেচনায় রাখা উচিত, কারণ আমাদের তো দাবি আছে, যেমন আমরা চাই যে আপনি সরকারে যান, আমরা চাই যে পিনাকি ভট্টাচার্য সরকারে যাক। অর্থাৎ ডাইনামিক লোক, যারা কিছু দিতে পারবে, যাদের কিছু দেওয়ার ভাবনা আছে, যারা এই বিপ্লবের চেতনাকে ধারণ করে, এসব লোক দরকার। গত 60 দিনে আমরা তো দেখলাম, মানে আর্মিতে ওয়াকার সাহেব স্থানু হয়ে বসে আছে, ওনার কোনো কাজ নাই, আমাদের বদলায়ও না, পরিবর্তন করে না, রুটিন কিছু দুই একটা চেঞ্জ করে সব মানে ফ্যাসিবাদী রয়্যাল এজেন্ট সব বসানোর আশেপাশে। ইউনূস সাহেব, ওনার সাথে যারা আছে, কেউ পলিথিন নিয়ে কাজ করতেছে, কেউ বলে যে ছাত্রদেরকে যে পলিথিন ধরতে হবে, কেউ বলতেছে হর্ন বাজানো যাবে না। মানে মূল জায়গাগুলো খুবই অবহেলিত।